কেউ নন শ্রীমতী মিমি মজুমদার এবং আমার সামনে বিশিষ্ট জনেরা, এখানে বিশিষ্ট বলবো না, অল দ্য ইন্টেলেকচুয়াল এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা এখানে যারাই আসেন বেশিরভাগই মুর্শিদাবাদ আগরতলার, কাজে ত্রিপুরার থেকেও হয়তো বা কেউ যদি এসে থাকে তো অবশ্যই স্বাগত। ইন্টেলেকচুয়াল মানেই আমরা সব বুঝি যে তাদের চিন্তা ভাবনা, তাদের মানুষের জন্য কিছু ভাবনা, এগুলো ইন্টেলেকচুয়ালদের মধ্যে আছে এবং প্রভাবিত করে, সাধারণ মানুষদের প্রভাবিত করে। এই কারণেই কিন্তু আপনাদের সাথে আজকের এই মত বিনিময় সভা। এখানে অনেকে অনেক মত বিনিময় করেছেন, আমরাও শুনেছি, উত্তরও এখান থেকে আপনারা দিয়েছেন। আমি একটা কথাই বলবো যে আমার এত মানে মার পেচের কোনো বিষয় নাই, খুব সহজ সরলভাবে যেটা আমরা দেখেছি ছোটবেলার থেকে রাজনৈতিক যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে আমরা 2018-র আগেও ভাবতে পারিনি যে কোনোদিন এই ধরনের একটা মানে অবস্থান ত্রিপুরাতে আসবে। 2016-তে আমি জয়েন করেছিলাম। আমার 1 বছর আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, ওনাকে আমি দেখতাম, তো দেখে দেখে শেষ পর্যন্ত জয়েনই করলাম। তো জয়েন করার পরে কোনোদিন ভাবি যে কোনোদিন মুখ্যমন্ত্রী হব, কিন্তু এটুকু বুঝতাম যে শান্তি রাখতে হবে এবং আমাদের এখানে ট্রাঙ্কুইলিটির খুব প্রয়োজন ছিল। আমরা দেখি এই কংগ্রেস সিপিএম এখন একসাথে হয়েছে, তো সমাজ ব্যবস্থা ওদের কোন জায়গায় গিয়েছে, সমাজের শত্রু এরা, সমাজবাদের কথা বলতে বলতে নিজেরাই সমাজের শত্রু হয়েছে এবং দুঃখ লাগে। আমি বিধানসভায় বলেছি, ওদের 3জন কংগ্রেসের এমএলএ আছে, ওনাদেরকে বারবার বলেছি আপনারা গিয়ে উপরে গিয়ে কি খবর দেবেন, কি বলবেন, যাদের মানে হাতে এখনো রক্তের সেই দাগ শুকায়নি, তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, কি হবে এগুলো করে। মাথা হেড করে ওরা বিধানসভায় বসেছিল, আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নিয়ে যাবেন এখানে। এখন দেখুন ওনারা একই মানে এটাও দেখে যেতে হলো যে সিপিএম এর ঘর থেকে, সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, এটা আমাদের দেখে যেতে হবে। এই যে একটা অশুভ জোট, এই কারণে বলছে। কিন্তু এখন একটা মজার জিনিস, আপনারা নিশ্চয়ই, আপনারা সবাই ইন্টেলেকচুয়াল ক্লাস, আপনাদের নিজেরাই সেই ইন্টেলেক্ট দিয়ে বোঝার চেষ্টা নিশ্চয়ই করেছেন যে এখন কিন্তু ওরা লজ্জাবোধ করে যে নিজেকে বলতে যে কংগ্রেস এবং সিপিএম জোট একটা শব্দ এখন বানিয়েছে ওরা, INDIA, ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া জোটের লোক, এর জন্য আমরা এখন আর কংগ্রেস সিপিএম জোট বলে না, আমরা ইন্ডিয়া জোটের লোক। টুপিও দেখলাম কালকে পাল্টে গেছে, সেই লাল ফ্ল্যাগও নেই, এটা অদ্ভুত এক ফ্ল্যাগ, আবার কি কোথা থেকে আনলাম আমি জানি না। মানে কি বলবো ওদের, ওরা স্বামী বিবেকানন্দ বলছে যে বন্ড স্বামী, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কি না বলেছে বলুন, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাইকে এখন এইভাবে ওরা মানে একের পর এক, এবং ঐতিহাসিক ভুল ওরা করেছে, সত্যি ওদের জন্য দুঃখ লাগে। আর একটা জিনিস আমি দেখেছি, নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন, মিথ্যাকে কিভাবে সত্যি করতে হয়। এই যে গোয়েবলস সাহেবের যে হিটলারকে ওনারা পছন্দ করেন না, কিন্তু হিটলারের যে সচিব, প্রচার সচিব, ওনার যে মানে বলে একটা মিথ্যাকে বারবার বলতে থাকবে, সেটাকে কি সুন্দরভাবে বলে ওরা, আর বলার স্টাইল কি, মানে এর জন্য ডেইলি যে ট্রেনিং নেওয়া, অদ্ভুত। আমরা কিন্তু তাতে, বা আমার মতো এরকম সাধারণ মানুষ প্রভাবিত হতাম, হয়তো ওরা ঠিকই বলছে। এবং 35 বছরের রাজত্বে, মাঝে মাঝে রাজীব বাবু মাঝে মাঝে বলেন 25 বছর রাজত্ব, উনার বয়স থেকে হয়তো 25 বছর দেখেছেন, কিন্তু আমরা কিন্তু 35 বছর দেখেছি। বারবার আমার দুঃখ লাগে যে আর 35 বছর কেন বলেন না, মানে 35 বছরের রাজত্বে এমন অবস্থা করে দিয়েছে ত্রিপুরা। আর মাঝখানে 5 বছর মানুষ চেয়েছিল যে কংগ্রেস আসুক, একটা সাবস্টিটিউশন চেয়েছিল, কিন্তু আমরা তো বিভীষিকা এখনো মনে আছে, প্রায় 5 বছর যে কাজ করলো মানুষ, এবং তাদের জন্য খুব ভালো হয়েছে এটা। এই আমরা যখনই কোনো ইলেকশন আসতো, একটা ভাঙা রেকর্ড সবসময় বাজাতো ওরা, এবং ওই ভাঙা রেকর্ড দিয়ে বারবার আসতো, কোনো সাবস্টিটিউশন। সেটা কি হলো, যখন মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন আসলো প্রধানমন্ত্রী হয়ে, তারপর কিন্তু আস্তে আস্তে সারা মানে যারা ইন্টেলেক্টরা তারাও কিন্তু বুঝতে পারছেন না, এখনই মনে হচ্ছে যে একটা প্রকৃত পক্ষে এই দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মানে উপরওয়ালাই সব ঠিক করে রেখেছে। নরেন্দ্র, আমরা সবাই জানি বিশ্বগুরুর যিনি আমাদের বিবেকানন্দ, যে নরেন্দ্র নামে আমরা সবাই জানি, সবাই আমরা বলিও, সেই দিনটা চলে আসে আমাদের ভিতরেও, কিন্তু আস্তে আস্তে আস্থা বিষয়টা সেটা চলে এসছে। সেই আস্থার উপর ভিত্তি করে আমরা সবাই আস্তে আস্তে করে আমরা সবাই ঢুকলাম
তখন বিপ্লব বাবু ছিলেন, ওনার সাথে একদিন আমি স্যাটারডে, আমার মনে আছে স্যাটারডে গিয়ে আমি ওনার চেম্বারে গেলাম, গিয়ে বললাম আমি তো, একদিন উনি আমাকে ফোন করলেন টেলিফোনে, ফোন করে বললেন যে আপনাকে ওই ডক্টর সেলের দিল্লিতে একটা নাম পাঠাতে হবে, আপনার নাম দিয়ে দিচ্ছি। আমি বললাম আরে কি বলছেন এটা, কারণ আমরার মতো লোক, আমরা বড় বড় ইন্টেলেকচুয়াল বা যাই বলুন মানুষ, কিন্তু আমরা বড় নিজেদেরকে আলাদা ভাবি, কিন্তু আমরা পলিটিক্সকে কিন্তু খুব ভয় পাই, এই হচ্ছে আমাদের সমস্যা। তো যখনই বলছেন উনি, আমি বললাম আরে না না, বুঝতে হবে, চিন্তা করতে হবে, আর চিন্তা করতে করতে ওই আর কোনোদিন হবে না। তো যাই হোক আমি বললাম ঠিক আছে দিয়ে দিন নামটা। তো পরবর্তী সময়ে দেখি কোনো খবর টবর নেই। তো একদিন গিয়ে স্যাটারডে আমার চেম্বার বন্ধ থাকতো, গেলাম, বলে যে কালকে আপনি জয়েন করতে পারবেন। আমি বললাম কালকে জয়েন করবো, তো আগে কি জয়েন করলাম আমি, আগে তো আমি নামটাই দিয়েছি। বলে না না কালকে আপনার জয়েন করতে হবে। তো যাই হোক, যখন বললো যে সানডে নেক্সট ডে, এই খবর পেয়ে যাদের নাম একটু আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, এই খবর পেয়ে সাথে সাথে ফোন, সারা বছর খবর নেই, সারা বছর বছর ধরে খবর নেই, ফোন করে জিজ্ঞেস করছে আরে আপনি শুনলাম জয়েন করছেন, টিভির মধ্যে স্ক্রল করে আসছিল নাম, আরে একদম যাবেন না, কালকে আপনাকে তৃণমূল কংগ্রেস করতে, তখন ওরা তো এক একবার এক একটা পার্টি করে তো তৃণমূলে, তো বলছে এখানে আপনি একটা বড় একটা পজিশন দেবো। আমি বললাম আমি তো কথা দিয়েছি ওখানেই যাবো আমি। তো বললেন না না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই অল্প বিস্তর এখানে যারা আছেন, আমি নিশ্চিত সবাই কিন্তু ভুক্তভোগী। ত্রিপুরা এখন একটা শান্তির জায়গায় আছে। আমরা বারবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পরে আজকে 2014-এর আগে এবং 2014-র পরে এই ভারতবর্ষে কি আগে ছিল এবং 2014-র পরে কি ছিল, একটা রিসার্চ হবে, সবাই রিসার্চ করবে, একবার দেখবেন পিজি, অনেকে ওদের ডক্টরেট পাবে, এটা হবে। এটা এত জিনিস, এত মানে সাধারণ, মানে আপনারা ভাবুন কিছুদিন আগে বিশ্বকর্মা পূজার দিন উনি ঘোষণা করলেন যে 18টা শ্রেণীর বিশ্বকর্মা উনি এটা যোজনা আনলেন। ভাবা যায় কোনোদিন 13,000 কোটি টাকার একটা মানে স্কিম এনেছেন, যে যাদের কথা কোনোদিন কেউ ভাবেনি, সাধারণ মানুষের কথা। আজকে কৃষক সম্মান নিধি বলুন, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আমাদের প্রতিটা ঘরে বিজলি পৌঁছাতে হবে, আমাদের নলসের জল, এগুলো তো কেউ ভাবেনি। এই যে বিষয়, হয়তো আপনার ওয়েল টু ডু ফ্যামিলি, কিন্তু আপনি নিশ্চয়ই আমরা বুঝি, আরে এই কথাগুলো তো কেউ বলেনি, গরিব মানুষদের কথা তো এইভাবে বলেনি। আগে আমরা নিজেরা দেখতাম, আমি নিজে আমার আমি দেখেছি, ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে ওরা ডিভাইড অ্যান্ড রুল, যেগুলো বিদেশ নীতি ছিল, এরা কমিউনিজমের নাম দিয়ে নিজেরাই কিন্তু এগুলো ওরা সবসময় করতো। ডিভাইড অ্যান্ড রুল, মালিকের সাথে কর্মচারীর ডিফারেন্স করো, শিক্ষকের সাথে টিচারদের ডিফারেন্স করো, বিভিন্ন জায়গায় কর্মচারীদের সাথে, বিশেষ করে যারা আমাদের শ্রমিক ভাইয়ের আছে, শ্রমিকের সাথে মালিকের ডিফারেন্স করো, সমস্ত জায়গায় ওরা ডিভাইড অ্যান্ড রুল করে করে খণ্ড বিখণ্ড করে এর মধ্যে ওরা রাজ করে। কিন্তু যে নেতাটা এসছে, আমি নিজে আমার ব্যক্তিগত জীবন আমি দেখেছি, ওর কিন্তু সেই রকম কিন্তু এলেম নেই কিছু, কিন্তু একটা কথা আছে, বারবার এক কথা বলতে বলতে গাদাও নাকি অনেক সময় ঘোরা হয়। তো এইসব লোক নেতাও আমার দেখা আছে, মানে এই ঘোরার লোকগুলোকে আমি দেখছি, যে যারা শ্রমিক ওরা না খেয়ে মরে গেছে, আর মালিক তো মানে তার দোকানই বন্ধ করে দিয়েছে, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছে, আর ওই যে নেতা কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এইসব আমাদের চোখে দেখা। ওরা আমাদের এখানে ইন্টেলেকচুয়ালদের খুব দুঃখ লাগে, যারা ইন্টেলেকচুয়াল, আমি বারবার বলবো সমস্ত ইন্টেলেকচুয়ালরা আসলে পলিটিক্সে আসা উচিত। যারা নিজেদের ইন্টেলেক্টের অর্থই না যে কেউ ইঞ্জিনিয়ার বা পিএইচডি করেছে এরকম না, যে যে জায়গায় আছে, একটা শিক্ষক ইন্টেলেকচুয়াল, একটা আপনার যিনি চুল কাটছেন সেও কিন্তু ইন্টেলেকচুয়াল, কারণ মানুষ ওর কথা শুনে। একজন মানুষ আস্থা খুঁজে সমাজের মধ্যে। অনেক সময় আমরা অনেক সমস্যার সাথে যখন ভুগি, আমরা চাই যে এই লোকটার কাছে যদি যাই, হয়তো উনি আমাদের উপদেশ দেবেন, বুঝাবেন, আমাদের ডাইরেকশন দেবেন, যেটা অনেকে খুব পড়াশোনা ব্যক্তি সেটাও দিতে পারবে না। আমরা একটু এই পলিটিক্স থেকে একটু দূরে থাকি, এতে কিন্তু সমাজের আলটিমেটলি ক্ষতি হয়। আমরা যদি সবাই মিলে অন্তত ওকে ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলিও যদি আপনারা আজকে এখানে মত বিনিময় করলেন, আপনারা কিন্তু আসলে পলিটিক্স নিয়ে আপনারা ভাবেন, কিন্তু আমি জানি না বা আমরা জানি না আপনি যে পলিটিক্স নিয়ে ভাবেন। তো এটা তো এখানে এসে মানে সেই কনভার্জেন্স হয়ে এটা যদি আমাদের পার্টি বা আমাদের সমাজের যদি এটা লাভ হয়, নিশ্চয়ই আপনার আসা উচিত। আমি এই কথাটাই বলবো যে 2023-এর ইলেকশনের সময় আপনাদের মধ্যে অনেক লোকের মধ্যে আমি দেখেছি যে একটা মানে দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন, হয়তো বা কি জানি কি হবে,
কংগ্রেস বোধহয় আবার চলে আসবে, এই অশুভ যুগ বোধহয় আবার চলে আসবে। কিন্তু বারবার আমরা বলেছি কোনো চান্স নেই, কোনো চান্স নেই। কারণ প্রধানমন্ত্রীজি এমন এক ব্যক্তি যে একটা আস্থার বিষয় যাকে বলে, আমরা এর মধ্যে দেখলাম, আমি সব জায়গায় বলি, সারা ভারতবর্ষ এখন রামময় হয়ে গেছে। একদিকে আমাদের নিরাপত্তার দিক দিয়ে উনি আমাদের ঠিক রেখেছেন। আজকে সার্জিক্যাল স্ট্রাইক, আমাদের এয়ার স্ট্রাইক থেকে আরম্ভ করে ডোকালামের ঘটনায় বলুন, আজকে নিরাপত্তার দিক দিয়ে আজকে সমস্ত আর্মি যারা আছেন তারা কিন্তু এখন অনেক বেশি আমাদের যে ধরনের মানে আর্মামেন্টেরিয়াম এনেছে অনেক বেশি সুরক্ষিত। আরেক দিক দিয়ে ধার্মিকভাবে আমাদের কিভাবে একটা নাস্তিকের যে একটা পরিবেশ সৃষ্টি করেছিল তার থেকে বেরিয়ে এখন একটা, যতক্ষণ ধরে আপনার যার যার ধর্ম যার যার কাছে, আমরা অনেককে অনেকভাবে আমরা মানে আমাদের বিভিন্ন ধর্মীয় আমরা চিন্তা ভাবনায় আমরা মানুষ, কিন্তু সবার ধর্মের কে সম্মান দিয়ে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এখানে রামলালার এবার যে 22 তারিখ জানুয়ারিতে যে প্রাণ প্রতিষ্ঠা করলো, সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি, বিভিন্ন সম্প্রদায়ের লোকও সেদিন গিয়েছিল। এমন একটা অবস্থা মানে চারিদিকে যে বিষয় দেখলাম আমি, বিশ্বকর্মা পূজার সময় যে শ্রেণী বললাম 18টা শ্রেণীর কথা চিন্তা করছেন, কৃষকদের কথা চিন্তা করছেন, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করছেন, খেলাধুলার ব্যবস্থা। আগে তো খেলাধুলার মধ্যে রেজাল্টই আসতো না, এখন অলিম্পিকে গেলে, পারা অলিম্পিক গেলে, এশিয়ান খেলা হলে সেখান থেকে মেডেলের পর মেডেল আসছে। তো দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, G20 হয়েছে, জম্মু এন্ড কাশ্মীরের 370 ধারা কেউ কোনোদিন ভাবেনি যে এরকম হিম্মতওয়ালা কেউ পাবে। 370 ধারা বিলুপ করেছেন, 35-এ বিলুপ করেছেন। আজকে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে আমরা ধরে নিতাম এইভাবেই বুঝি জীবন, কিন্তু ওরা এখন বলছে যে আমাদের মনে হচ্ছে এখন আবার নতুন ভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছেন যে এক দেশের মধ্যে দুইটা প্রধান, দুটো বিধান এবং দুটো প্রধান দুটো নিশান, এই যে 3 রকমের যে কথা উনি বলছেন, নেই চ্যালেঞ্জে নেই চ্যালেঞ্জে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে এসে সেই কাজটা করলেন। মানে আমাদের এখানে এক একটা ইন্টেলেক্টুয়াল, পণ্ডিত দীনদয়ালজির কথা যদি আমরা বলি, জীবনে কোনোদিন সেকেন্ড হননি, গরিব করে, অথচ কত কিছু দিয়ে গেছে। ওনারা যদি ভাবতেন যে না আমরা শুধু নিজের আয়ের জীবনযাপন করব, তাহলে এদের থেকে শেখার আছে। বারবার আমি এই কথাটাই বলি, যারা আপনারা এখানে ইন্টেলেকচুয়ালরা আছেন, আপনারা দেখছেন বুঝছেন, তারপরে অনেক সময় বলবেন যে এই জিনিসটা হচ্ছে না। আসলে এটাও বুঝতে হবে আমরা কি কি করছি, সেটাও বোঝার প্রয়োজন আছে। এখানে ডক্টর রায় যেমন বলেছে যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, বারবার মানে ক্যাটাগরিক্যালি আমি বলছি এখানে কোনো ডিফারেন্স নেই। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে কায়দায় হবে, খালি কার্ডটা খালি পরিবর্তন হবে, আদারওয়াইজ সব কিছু এক থাকবে। যেখানে যেখানে যে সুবিধা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যেখানে যেখানে মানে এমপ্যানেলমেন্ট আছে সেটাই থাকবে। হয়তো বা শুরুতে একটু প্রবলেম হবে, কিন্তু আজকে দেখুন আমাদের হসপিটালে আজকে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা চেষ্টা করছি এগুলোকে স্ট্রেংথেনিং করার। এখন আপনাদের সাথে এই যে আজকে কিন্তু আমাদের একটা ইন্টারেকশন হলো, প্রধানমন্ত্রীজি এত সুন্দর একটা জিনিস করলেন। দেখুন যে মন কি বাত অনুষ্ঠান, প্রধানমন্ত্রীজি জানেন যে আমি মানুষ বা আমরা যারা জনপ্রতিনিধি যখন মানে বিভিন্ন চেয়ারে আমরা বসি, তখন মানুষ থেকে কিন্তু কাজের কারণে অনেকটা দূরে সরে যায়। প্রধানমন্ত্রী সেটা করেননি। মন কি বাত অনুষ্ঠান, আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গার মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান এই মন কি বাত অনুষ্ঠান করে কিনা আই মিন ডাউট, হয় না, হবে না। উনি, এবং এটাও রিসার্চ হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি এটা মন কি বাত প্রতি রোববারে উনি যদি করেন, প্রতি লাস্ট সানডে অফ দ্য মান্থ, সেখানে দেখুন উনি মানুষের সাথে কথা বলছেন, মানুষের সাথে যাতে কি সমস্যা 4-5 জন লোকের সাথে কথা বলছেন, এতে কিন্তু উঠে আসে যে আসলে কি এই যে ইন্টারাকশন, আপনাদের সাথে ইন্টারাকশন আমার মনে হয় আমাদের প্রায়শই করা উচিত। অনেক কিছু আপনাদের থেকেও শেখার আছে, ইন্ডিভিজুয়ালি না এসে একটা টাইম বসে, কারণ সময়েরও বিষয় আছে। নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রী যে মার্গদর্শন বারবার দেখানো আমাদের সেই বিষয়। আরে রাজনীতি করতে গেলে বেশি পড়াশোনা মোটা বইয়েরও প্রয়োজন হয় না, একটা হিউম্যান টাচের বিষয় খালি দরকার। এখানে যারা সঙ্গীত প্রিয় লোক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এখানে আমাদের প্রত্যেক মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে এই কথাটা, যে যখন মানে প্রাক্তন আরেক মুখ্যমন্ত্রী মানিক সরকার আমাকে অনেক সময় বলেন যে অনেক জায়গায় বলেন যে মানিক সরকার আমার নাম বলেন, তা আমি বলি নামে জমে টানে অনেক সময়। আমি উনাকে যখন আমার কিছু লোক গিয়ে বললেন না এতবার উনাকে ট্রান্সফার করেন, তো একবার গেল ট্রান্সফারের সময় এতবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেন,
তো এরপরে গেলাম মেডিকেল কলেজে গেলাম, ওনাকে ডিমোশন করে দেন। তো না, উনি তো সব ঠিক আছে, ভালো ডাক্তার, ভালো লোক, কিন্তু উনি অপোজিট পোলের লোক। এই যে অপোজিট পোল, এটা কোনো কথা হলো? আমরা কি সাধারণভাবে থাকতে পারি না? আমরা কি এখন অসাধারণ? তো এই অসাধারণ করার জন্য ওনারা এইরকম সাধারণ মানুষ, অনেক মানুষ চাই যে আমি মানে মুক্তভাবে আমার মুক্ত যে চিন্তাধারা সেটা আমি প্রকাশ করবো, আমি আরামে থাকতে চাই, এবং বেশিরভাগ লোক এটাই করা উচিত। এবং যারা নেতা হবে এইসব লোকদের প্রতিনিধিত্ব করে আমরা এখানে থাকতে চাই, এবং সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। সবকিছু 100% হবে সেটা না। এখানে আমাদের মিস্টার দেববর্মা মহোদয়, রিটায়ার্ড টিসিএস অফিসার, উনি বলেছেন যে সমস্যা সমাধানের যে বিষয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো সময় মণিপুরে একটা ঘটনা দেখুন, সামান্য একটা ঘটনা থেকে আজকে কি হয়ে গেল। বারবার আমরা চিন্তা করছি যে আমাদের সাথে আইপিএফটি আমাদের সাথে আছে, ত্রিপুরা মথা মাঝে মাঝে আন্দোলন নিয়ে অনেক সমস্যা হয়েছে, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়েছি। আমরা সেন্ট্রালের সাথে কথা বলেছি, আজকে শান্তি। ওনারাও বুঝেছেন যে প্রধানমন্ত্রী ছাড়া কোনো অবস্থায় জনজাতিদের উন্নয়ন সম্ভব নয়, কোনো দিন সম্ভব না। আমি তো আর একটু সামনে মানে এক ধাপ এগিয়ে গিয়ে বলি যে জনজাতিদের উন্নয়ন যদি না হয়, ত্রিপুরা উন্নয়ন হবে না। কারণ এগুলো ওনার থেকে শেখা। প্রধানমন্ত্রীজি বলেন হর ঘর তিরঙ্গা, শুনেছেন কখনো হর ঘর তিরঙ্গা? আর এটা কি, আমরা তো আগেও তো ফ্ল্যাগ উড়িয়েছি, সবাই আমরা উড়িয়েছি ফ্ল্যাগ, কিন্তু এই যে একটা দেশাত্মবোধের ভাবনা, যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করার এই যে একটা অভিনব একটা চিন্তাধারা, সেটা আমরা সবাই করেছি। ভাবুন তো, 75 সীমান্ত গ্রাম বিরোকানা, কোনদিন শুনেছেন এগুলো? 75, এই যে ইন্টেলেক্ট কাকে বলে প্রধানমন্ত্রী শিখিয়েছে। 75 সীমান্ত গ্রাম বিরোকানা। আমরা নিজেরাও গেছি বিভিন্ন জায়গায়, ত্রিপুরার 75টা জায়গায়। সেখানে স্বাধীনতার আগে যে নামগুলো আমরা পেয়েছি, বা স্বাধীনতার পরেও অনেক বিএসএফ, আর্মি, আমাদের ত্রিপুরারই ছেলে, টিএসআর বা পুলিশে তাদের প্রাণ বলিদান হয়েছেন, তাদের নাম আমরা খোদাই করে সেই গ্রামের মধ্যে আমরা রেখেছি। সেটা একমাত্র প্রধানমন্ত্রীদের জন্য। তাদের মানুষ, নেক্সট জেনারেশন আছে যে তারা দেখবে। আমরা মাটিতে হাঁটি ডেইলি, অথচ এই মাটির সম্পর্কে আমরা জানি না। মাটির উপর আমরা আমাদের মাদারল্যান্ড বলি। সারা পৃথিবীর মধ্যে আমি শুনেছি, আমি জানি না অন্য জায়গায় মাদারল্যান্ড আছে কিনা, ভারতবর্ষ একমাত্র মাদারল্যান্ড হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। বলেছে না, এই মাটি নিয়ে যেতে হবে কর্তব্য পথে, মেরে মাটি মেরা দেশ। ভেবেছেন? আমি জানি না, আমি তো জানিনি কোনোদিন। আমরা একসাথে মিলে গেছি, ওনার সাথে মানে সুরে সুর মিলিয়েছি আমরা। সেই মাটি বিসি, জিপি, সেখান থেকে মাটি নিয়ে নগর পঞ্চায়েত, আমাদের যে মিউনিসিপ্যালিটি, সমস্ত ব্লক থেকে আমরা 58 ব্লক আছে +1 এএমসি নিয়ে সেই মাটি এখানে কি বলছেন উনি, অমৃত বাটিকা, যে অমৃতকাল যেহেতু চলছে, অমৃত বাটিকা তৈরি করতে হবে আমরা সেক্রেটারিয়েটের সামনে, এবং সেখানে বলছে কি ইন্ডিজিনাস যে গাছ আছে সেই গাছগুলো সেখানে লাগাতে হবে, এবং বাকি যে কলস নিয়ে, সেটা আমাদের যারা কার্যকর্তারা আছে সেই দিল্লিতে গেছেন, সেখানে কর্তব্য পথে সেই সারা ভারতবর্ষের মাটি গেছে। আপনারা ভাবুন কোন জায়গায় উনি চিন্তা ভাবনা করেন। আমরা এগুলো মানে বোঝার বিষয় যে প্রতিটা কথার কি ইম্পর্টেন্ট, কত মাহাত্ম্য। এরকম অজস্র জিনিস আছে। মে চৌকিদার হুঁ, আরে মে চৌকিদার, এটা আবার কি? আমরাও হ্যাশট্যাগ করে মে চৌকিদার হুঁ, কিন্তু এই ভিতরে আস্তে আস্তে আমাদের ভিতরে চলে আসছে মে খুদ ভি নিয়ে খাऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। অদ্ভুত এই যে দর্শন, মানে সত্যি ভাবা যায় না। আমরা নিজেও বলছি আজকে আমি খেতে দেব না, আমি নিজেও খাবো না, অন্যদেরও খেতে দেবো। আগে আমরা দেখতাম সমস্ত যখন ইউপিএ গভর্নমেন্টের সময় খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এটা আমরা নর্মালি ধরে নিতাম। আর আমরা যারা ইন্টেলেকচুয়ালরা আছি, আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই, প্রতিবাদের ভাষা নেই, কোন জায়গা থেকে কি করবো। যারা সাংবাদিকরা আছে হয়তো 2-4টে কথা বলেন, কিন্তু সেই দিয়ে হবে না। আমি এখানে যখন এই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার আগে একবার মনে হয়েছিল এই সরকারকে উল্টিয়ে ফেলে দেবো, তো এখানে সিটিজেন ফোরাম নামে আমিও যোগদান করলাম, কিন্তু গিয়ে দেখলাম কিছুই হবে না। ওই সিটিজেন ফোরাম দিয়ে কিছু লাভ হবে না। একমাত্র পলিটিক্যাল স্ট্রেংথ, সত্যি একটা বিরাট পাওয়ার, এটা সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে হয়, পলিটিক্যাল প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি পাওয়ারফুল একটা মানে স্টেজ আমি বলবো। কিন্তু সেটা দেখতে হবে যে এই যে রাজনৈতিক, অনেকে আছে রাজনৈতিক যে
মানে সেটাকে যে মিস ইউজ করা সেটা আমরা দেখে ফেলেছি। অলরেডি টেস্টেড 35 বছর 5 বছর। এর আগে সত্যিকারের অর্থে কিন্তু কমিউনিস্টরা ছিল, এর আগে সত্যিকারের অর্থে কমিউনিস্ট ছিল, কংগ্রেস ছিল, যেটা আমাদের বিপ্লব বাবু একটু আগে বলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে আমাদের 1977-78-এ যখন উনাকে এই মুখ্যমন্ত্রীকে এই আমাদের সুকুমার সেনগুপ্ত বাবুকে হটিয়ে ওনারা সিএফডি পরবর্তী সময়ের জনতা এইসব করলো, ওনার দাড়ি ছিল, আমার মনে আছে আমরা শুনতাম যে দাড়িতে হাত দিয়ে সবসময় কথা বলতেন, সুদর্শন ব্যক্তি এবং সত্যি নিষ্পাপ আমি বলবো, বাট গুড অ্যাডমিনিস্ট্রেটর। উনি কি বলছেন, যারে আমাকে তো ওরা সরাইনি কিন্তু সিপিএম এর গোড়াপত্তন করে দিল। আজকে কিন্তু সত্যি সেটা আমরা দেখলাম, মানে অদ্ভুত এই সারা ত্রিপুরার চেহারা এত খারাপ করে দিয়েছে যে আমরা এখানে থাকবো কি থাকবো না। জাতি জনজাতিদের সাথে একটা ঝগড়া লাগানো, জাতি দাঙ্গা, মানে 80 দাঙ্গা আমরা সবাই জানি, সব জায়গার মধ্যে এখনো কিন্তু এই যে অবস্থানটা আছে, আমরা আস্তে 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 করে মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত শাহজি এবং আমরা পার্টিগতভাবে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমরা সবাই বসে জাতি জনজাতি আমরা সবাই মিলে যাতে একসাথে থাকতে পারি, আমাদের বন্ধন যাতে আরো অতীত হয় সেই দিকে আমরা চেষ্টা করছি। একটা অবিশ্বাসের একটা বীজ এখনো কিন্তু ওদের মনে আছে, আমাদের মধ্যেও আছে। তো এই যে অবস্থার মধ্যে আমরা চাই যে আগামী দিন, এখন যেহেতু তীব্রামতা আমাদের সাথে যুক্ত হয়েছে, আইপিএফটি আমাদের সাথে আছে, এর জন্য এখন ওদের সমস্যা হয়ে গেছে, তীব্রামতাকে গালিগালাজ করে এখন সারাক্ষণ ধরে। তোমরা যখন একসাথে বসে কিছুদিন আগেও দেখেছি বসে বসে খুব করে গপ্পা করছিলে, তখন ভালো খারাপ লাগেনি, এবং কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে দিয়েছো, তখন যদি তোমাদের সাথে যেত তখন খুব ভালো। আর ওই সেই শিয়ালের গল্প যে আছে, সেই আঙ্গুর ফল টক, তখন এখন এই অবস্থা হয়েছে, সারাক্ষণ ধরে বিরোধী দল নেতা এখন ওনাদেরকে বলেন। এবং অদ্ভুত দেখতে আছি যে আমি এক জায়গায় গেছি পশ্চিম আসনে এইবার কে দাঁড়িয়েছে, আমি ইন্টেলেকচুয়ালরা এখানে আছেন, আমি বলবো যে কে দাঁড়িয়েছেন এবার দাঁড়িয়েছেন, উত্তরটা আমি দিয়ে দিই কারণ আমাদের অনেকগুলো প্রোগ্রামও আছে। এই পশ্চিম আসন থেকে এবার কে দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। ওকে, তার ওনার বিপরীতে কে দাঁড়িয়েছে, সিপিএম থেকে আশিস কুমার সাহা দাঁড়িয়েছে। কি আমি ভুল বলেছি? আপনারা ওইভাবে চিন্তা করুন না, যেটা বিপ্লব দা বলার চেষ্টা করেছেন যে কি করে ভোটটা দেবে, কিন্তু আমি এখনো বলছি ওরা পারে না, এরকম কাজ না। কারণ গত ইলেকশনে 2023 আমি নিজের ভুক্তভোগী আমি দেখেছি, ভোর 5টার সময় চলে গেছে ভোট দেওয়ার জন্য, হেন তেন প্রকারে যেভাবে হোক গদিতে বসতে হবে, এই সরকারকে ফেলতে হবে, কারণ আমাদের অবস্থা খারাপ, আমাদের এক্সটিংক্ট হয়ে যাবে আগামী দিন তাড়াতাড়ি। এবং 5টার সময় ঘুরে সমস্ত ক্যাডার দাঁড়িয়ে গেল এবং ভোটও দিয়েছে। কংগ্রেসের ভোট তো পাবে না, কিন্তু সিপিএম এর ভোট নিশ্চিত পাবে। এবং আমরা যেভাবে গণতন্ত্রকে মেনে আমরা বলেছি 2023 আমরা এত সুন্দরভাবে ইলেকশন করব, আমরা সেই জিনিসটা কিন্তু আমরা যেটা বলি সেটাও আমরা দেখেছি। মানে গণতন্ত্রের বিশ্বাসী মানুষ, গণতন্ত্র পূজারী মানুষ আমাদের যে এখন বর্তমানে আমরা যেভাবে চালাচ্ছি, আশা করি সবাই ইন্টেলেকচুয়াল যারা আছেন নিশ্চয়ই আমাদের সেই আস্থা আমাদের উপর আছে, এবং আগামী দিন যে ইলেকশন হবে সেটাও আমরা সেইভাবে আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ভোট দেওয়ার জন্য বলবো না, খালি সাধারণ মানুষের কাছে খালি একটা কথাই গিয়ে বলবেন যে আজকে ইন্টেলেকচুয়াল একটা মিটিং হয়েছে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রী বিপ্লব কুমার দেব এসেছিলেন, ভোট উনিও চাননি, কিন্তু খালি গিয়ে প্রধানমন্ত্রী বারবার বলছেন খালি আমার মেসেজ নিয়ে সবার ঘরে ঘরে যাবেন, গিয়ে বলবেন যে প্রধানমন্ত্রী আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে